আচ্ছা, তো দেয়ার আর 6 টাইপস অফ টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এই যে টেস্টগুলা, হ্যাঁ, তো এই টেস্টের টাইপসগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা আলাদা পারপাসে আলাদা রিজনে লাগে। হ্যাঁ, তো আমি তো 6টাই ডিসকাস করছি, একটু কারো মনে আছে 6টা টাইপস? না দেখে বলেন তো, খাতা না দেখে যে কটা মনে আছে। শুধু ডায়াগনস্টিক শুনছি, ডায়াগনস্টিকটা মনে আছে বেশি। আচ্ছা, ডায়াগনস্টিক টেস্ট আর প্লেসমেন্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, আর বাকি 4টা জোহান বল আসে নাই লাস্ট ক্লাসে। আচ্ছা, ইয়া কি বললাম, প্লেসমেন্ট আর ডায়াগনস্টিক, আর বাকি 4টা progressive no progress test, progress and proficiency test, aptitude and the last one is achievement test. Okay, achievement test. হ্যাঁ, বলেন তো 6টা টাইপস অফ টেস্ট। বিরক্ত আচ্ছা, তো আচ্ছা, তো অ্যাপটিটিউড টেস্টটা কি ছিল? অ্যাপটিটিউড টেস্টের প্রবাবল পারফরমেন্স, হ্যাঁ, আমাদের পারফরমেন্সটা কতটুকু হবে। হ্যাঁ, মানে আমার এই টেস্টের মাধ্যমে, মানে আমি যে এই কোর্সের থেকে আমার সম্ভাব্য দক্ষতাটা কতটুকু আসবে, আমার আউটপুটটা কতটুকু আসবে, সেটাই আমি মেজার করব যে টেস্ট দিয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। হ্যাঁ, তো এই অ্যাপটিটিউড টেস্টে হচ্ছে আমরা পড়ছিলাম না ইয়াতে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে, না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে, মনে আছে কারা ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমার সাথে? 10 ব্যাচ, 11 ব্যাচ, 11 আপনারা ছিলেন, 11 ব্যাচ। আচ্ছা, আপনাদের ছিল না ওই যে লার্নার প্রসেসের মধ্যে ছিল না অ্যাপটিটিউড? লার্নার প্রসেসে জেনারেল কগনিটিভ অ্যাবিলিটি, তারপর হচ্ছে মডিউলার, হ্যাঁ, জেনারেল কগনিটিভ অ্যাবিলিটির মধ্যে হচ্ছে কী ছিল? ফোনেটিক অ্যাবিলিটি, ফোনেটিক কোডিং অ্যাবিলিটি, গ্রামাটিক্যাল সেন্সিটিভিটি আর ইন্ডাকটিভ অ্যাবিলিটি। ওই যে হচ্ছে ওই তিনটাই হচ্ছে আমার এখানে অ্যাপটিটিউড। হ্যাঁ, মানে অ্যাপটিটিউড মানে কি? অ্যাবিলিটি, হ্যাঁ, টু প্রডিউস, দ্য অ্যাবিলিটি টু প্রডিউস আ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড টেস্টে হচ্ছে আমরা দেখি যে আমাদের পারফরমেন্সটা কতটুকু হবে, কতটুকু আসতে পারে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার অ্যাপটিটিউড হচ্ছে দ্য অ্যাপটিটিউড, যে আমাদের যে এই অ্যাপটিটিউড টেস্ট, এটার 3 ধরনের। ওই যে 3টা পড়ছিলাম, ওই 3টার সাথে এই 3টা মিল আছে। সো ফার্স্টে হচ্ছে ফোনোলজিক্যাল, তারপর হচ্ছে সিনট্যাকটিক, তারপর হচ্ছে সাইকোলজিক্যাল। এটা না, এটা হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা একটা হচ্ছে আমরা সাউন্ড দেখব, ফোনেটিক্স দেখব, মানে হচ্ছে ফোনেটিক কোডিং অ্যাবিলিটি। হ্যাঁ, তারপর দ্য সেকেন্ড ওয়ান ইজ গ্রামাটিক্যাল সেন্সিটিভিটি, যেটা ছিল ওটাই গ্রামার কোডিং অ্যাবিলিটি। আর দ্য থার্ড ওয়ান ইজ ইন্ডাকটিভ অ্যাবিলিটি। ইন্ডাকটিভ মিনস দ্য অ্যাবিলিটি টু ডিফারেন্সিয়েট মাদার টাং অ্যান্ড হচ্ছে দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে কি, দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আউট মিনিংস উইদাউট এক্সপ্লেনেশন ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে এভাবে বলা যায় যে মাদার টাঙের সাথে আমাদের যে হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা ডিফারেন্সিয়েট করতে পারে। হ্যাঁ, টার্গেট ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মাদার টাঙের সাথে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা, এটাকে দেখা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ অ্যাবিলিটি। হ্যাঁ, আমাদের যে অ্যাপটিটিউড টেস্ট, হ্যাঁ, অ্যাপটিটিউড টেস্টের মধ্যে হচ্ছে এই 3টা টেস্ট মেজার করা হয়, 3ভাবে হচ্ছে মেজার করা হয়। হ্যাঁ, মেমোরাইজেশন, দ্য অ্যাবিলিটি টু রিমেম্বার অ্যান্ড রিকল ওয়ার্ডস, প্যাটার্নস, রুলস ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। তো এই, হ্যাঁ, এখানে হচ্ছে 4টা দিছি, তো 4টাই মনে রাখে। হ্যাঁ, প্রথমটা ইন্ডাকটিভ। হ্যাঁ, ইন্ডাকটিভ লার্নিংটা হচ্ছে
ইন্ডাকটিভ, হ্যাঁ ইন্ডাকটিভ হচ্ছে আমাদের ন্যাচারাল লার্ন। ইন্ডাকশন ডিডাকশন করছেন, ইন্ডাকশন মানে হচ্ছে আমাদের লার্নিং আর নিউ ল্যাঙ্গুয়েজ উইদাউট, না টেস্টের টাইপ না, এটা শুধু অ্যাপটিটিউড টেস্ট। মিনিং উইদাউট এক্সপ্লেনেশন ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। মিনিং উইদাউট এক্সপ্লেনেশন মানে কি? আমাদের ইন্ডাকশন ডিডাকশন করছি না, ইন্ডাকশন মানে কি? হোয়াট ইজ ইন্ডাকশন? হ্যাঁ, ন্যাচারাল অ্যাবিলিটি টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি অথবা কোনো নতুন কোনো গ্রামার, আমরা ধর সাপোজ গ্রামার শিখতেছি উইদাউট লার্নিং দ্য রুলস, গ্রামার শিখতেছি আমরা কমিউনিকেশনের মাধ্যমে বাই ন্যাচারাল ওয়ে। হ্যাঁ, তো এই ন্যাচারাল প্রসেসটাকে বলা হচ্ছে ইন্ডাকশন। ওকে, আর হোয়াট ইজ ডিডাকশন? হ্যাঁ আসেন, হ্যাঁ, আমরা যখন কোনো রুলসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখি সেটাকে বলা হচ্ছে ডিডাকশন। হ্যাঁ, কনশাস, সাবকনশাস আর কনশাস। হ্যাঁ, তো এই চারটা হচ্ছে আমার অ্যাপটিটিউড টেস্টে, এই চারটা অ্যাবিলিটির উপরে ফোকাস করা হয়। একটা হচ্ছে সাউন্ড, যেটা হচ্ছে আমরা ফোনেটিক্সে পড়ছি। ফোনেটিক্স মানে কি? ফোনেটিক্সের ডেফিনেশনটা কি? সাউন্ড, হ্যাঁ ডিলস উইথ সাউন্ড, বাট ফোনেটিক্সে সাউন্ড প্যাটার্ন, সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ড, দ্যাট ইজ কল্ড ফোনেটিক্স। আর হচ্ছে গ্রামার, হচ্ছে গ্রামার রুলস দেখে, হ্যাঁ গ্রামাটিক্যাল রুলসগুলো চেক করা হয় যেটাতে, সেটাকে বলা হচ্ছে গ্রামার কোডিং অ্যাবিলিটি। আর ইন্ডাকটিভ বললাম, ইন্ডাকশন মানে হচ্ছে আমরা যখন ন্যাচারাল ওয়েতে ল্যাঙ্গুয়েজ শিখি সেই অ্যাবিলিটিটা ফোকাস করা, দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আউট মিনিং উইদাউট অর লার্নিং উইদাউট explaining the rules. Memorization is the ability to remember and recall word patterns, rules in the new language. As like হচ্ছে আপনাদের মরফোলজি, হ্যাঁ মরফোলজি মানে কি? ওয়ার্ড, আমরা যেখানে হচ্ছে ওয়ার্ড শিখি, ওয়ার্ড স্ট্রাকচার, মরফোলজি। হ্যাঁ, the study of word and its structure in a sentence. So এই হচ্ছে মেমোরাইজেশনটা। এখানে হচ্ছে লাস্টে আসতেছে আমরা নতুন কোনো রুলস মনে রাখতেছি এবং প্যাটার্ন মনে রাখতেছি, এটা হচ্ছে আমাদের মেমোরাইজেশন। তাহলে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট গেল। এই যে বললাম প্রবাবল পারফরমেন্স, হ্যাঁ প্রবাবল পারফরমেন্সে কোন কোন অ্যাবিলিটি জাজ করা হয়, যে এই স্টুডেন্টটা কি ইজ হি অর শি উইল ডু গুড ইন গ্রামার অর ইন প্রোনাউন্সিয়েশন অর in learning a language by explaining the rules or not explaining the rules, মানে রুলস দিয়ে যে গ্রামার শিখতেছি নাকি রুলস ছাড়া গ্রামার শিখতেছি। তারপর হচ্ছে মেমোরাইজেশনটা কিভাবে হচ্ছে, মেমোরাইজেশনটা কি আমাদের দেখা যাচ্ছে রুলস দিয়ে হচ্ছে নাকি উইদাউট রুলসে হচ্ছে, আমরা ওয়ার্ড মনে রাখতেছি নাকি প্যাটার্নস মনে রাখতেছি, এটাই এখানে মেজার করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা তাহলে যদি বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টের মধ্যে হুইচ অ্যাবিলিটিস আর বিং জাজড বাই অ্যান অ্যাপটিটিউড টেস্ট, মানে একটা অ্যাপটিটিউড টেস্ট দিয়ে আমার ল্যাঙ্গুয়েজের কোন কোন অ্যাবিলিটি জাজ করা হয়, তাহলে এটা যদি বলেন তাহলে ফোনেটিক অ্যাবিলিটি বলতে পারেন, অথবা দ্য অ্যাবিলিটি টু পারফেক্টলি প্রোনাউন্স আ সাউন্ড, এটাও হতে পারে। হ্যাঁ, আর এটা হবে, আরেকটা হবে হচ্ছে গ্রামার, হাউ টু conduct or how to write a fully grammatically correct sentence. হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকেন্ড। দ্য থার্ড ওয়ান ইজ ইন্ডাকটিভ, হ্যাঁ যে আমরা উইদাউট এক্সপ্লেনিং দ্য রুলস আমরা কিভাবে গ্রামার শিখতেছি, এটাই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ অ্যাবিলিটি। আর দ্য লাস্ট ওয়ান ইজ মেমোরাইজেশন। ওকে, এই কয়টা জিনিস জাজ করা হয়। আচ্ছা, তো এখন হচ্ছে এই টেস্টের ডিফারেন্ট একটা টপিকে আমরা যাব, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। আচ্ছা, ওই যে কোর্স আউটলাইনে যে বইটা আছে, হ্যাঁ ওই বইটা কালেক্ট করতে হবে। সবাই কি বই কালেক্ট করছেন? ইয়ার
মানে অন্যান্য কোর্সের একসাথে সবগুলা করবেন না? ওই কোর্স আউটলাইনে যেটা আছে ওটাই হচ্ছে আপনাদের কি দিছিলাম বই, আর্থার হিউজেস মুভি না, বই অথরের নাম হ্যাঁ বই লাগবে। টেস্টিং ফর ল্যাঙ্গুয়েজ টিচার্স, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বই। হ্যাঁ এটা হচ্ছে আর্থার মানে এখানে এটা কিন্তু সাইটেশন করে দেওয়া আছে, বইয়ের নাম হচ্ছে টেস্টিং ফর ল্যাঙ্গুয়েজ টিচার্স। হ্যাঁ এই যে কোর্স আউটলাইন ওইটার কন্টেন্টের লাস্টে লেখা আছে। আচ্ছা তো এই যে একটা টেস্ট, হ্যাঁ এই যে লাস্টে চলে গেলেন, এই যে যারা জিজ্ঞেস করবো পড়া, হ্যাঁ হ্যাঁ পড়া জিজ্ঞেস করবো, কয়টা বাজে? 3টা। লাস্ট 15 মিনিটস আমি সবার ফিডব্যাক নিব। হ্যাঁ সবার নিব, যারা আছে হ্যাঁ যা পড়াবো সেটার ফিডব্যাক নিব। হ্যাঁ এখন যে জিজ্ঞেস করব এটা হচ্ছে, বলেন তো কি টেস্ট? এটা টেস্ট না, এটা অ্যাকচুয়ালি একটা অ্যাসেসমেন্ট। হ্যাঁ এটা হচ্ছে আপনার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। হ্যাঁ যে আমি ক্লাসরুমে ফিডব্যাক দিচ্ছি, হ্যাঁ যে আপনি পড়তেছেন না, আপনার পড়া আরও একটু ভালো করতে হবে। সাপোজ আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম যে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড টেস্ট, অর হাউ মেনি টাইপস অফ টেস্ট আর দেয়ার ইন ইংলিশ। হ্যাঁ তো এই টাইপসগুলো হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, তো আপনি টাইপসগুলো বলতে পারলেন না। হ্যাঁ তখন আমি আপনাকে একটা ফিডব্যাক দিলাম যে এইভাবে পড়তে হবে। হ্যাঁ দিস ইজ কল্ড সামেটিভ অ্যাসেসমেন্ট। Formative assessment means informal comments, feedbacks. হ্যাঁ তো এটা ফিডব্যাকটা হতে পারে ওরালি হতে পারে অথবা হচ্ছে রিটেন ফিডব্যাক হতে পারে। হ্যাঁ আর হোয়াট ইজ সামেটিভ অ্যাসেসমেন্ট? সামেটিভ মিন্স ফর্মাল অ্যাসেসমেন্ট। এই যে আপনাদের মিড টার্ম নেওয়া হচ্ছে, একটা ফর্মাল একটা প্রসেস মেনটেন করে নেওয়া হচ্ছে। হ্যাঁ একটা হচ্ছে আপনাদের একটা ফিক্সড টাইম থাকতেছে, শিডিউল থাকতেছে, একটা সিলেবাস থাকতেছে। হ্যাঁ তারপর হচ্ছে আপনারা একটা ফিক্সড দিনে এসে সেই টেস্টটা করতেছেন, সেই টেস্টটাতে পার্টিসিপেট করতেছেন। আচ্ছা তো একটা টেস্টের কি কোয়ালিটি থাকে? হ্যাঁ একটা গুড টেস্টের কি কোয়ালিটি থাকে? কোয়ালিটিস অফ আ গুড টেস্ট। হ্যাঁ তো কোয়ালিটিস অফ এ গুড টেস্ট অর the principles of language assessment, they both are same. হ্যাঁ দুইটা টপিক সেম। একটা টেস্টের কি কোয়ালিটি থাকে, একটা গুড টেস্টের কি কোয়ালিটি থাকে, আর একটা অ্যাসেসমেন্টের প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, এই দুটা কোশ্চেনের অ্যান্সার সেম। তাহলে একটা টেস্টের এই ক্যামেরা থেকে বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনাদের মেবি আজকে সহ 4টা ক্লাস না? আজকে সহ 3টা না? শিওর? কিভাবে? আজকে সহ 4টা, তাহলে আজকে বাদে আরো 2টা? আচ্ছা আজকে আরো 2টা ক্লাস পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ এই যে আজকে বাদে আরো 4টা আছে। আচ্ছা আচ্ছা আজকে সহ 5টা, আজকে বাদ দিলে আরো 4টা উইক আছে। ঠিক আছে। আর যদি একটা ক্লাস আমি কুইজ নেই তাহলে তো আরো 3টা। আচ্ছা তো এই যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। হ্যাঁ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টেস্ট। তো 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ যে একটা টেস্ট যদি আমরা মেজার করতে চাই যে একটা স্ট্যান্ডার্ড টেস্ট অথবা হচ্ছে একটা গুড টেস্ট, সেটার 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে। কয়টা আছে? কয়টা আছে? একটা হ্যাঁ 5টা। হ্যাঁ 3টা? 5টা। আচ্ছা তো 5টা হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ প্র্যাকটিক্যালিটি, সেকেন্ড ওয়ান ইজ ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অথেন্টিসিটি, দেন
wash bag or beneficial backwash, they both are same, দুইটার ডেফিনেশন সেম। আচ্ছা, তো একটা টেস্ট প্র্যাকটিক্যাল, হ্যাঁ একটা টেস্ট প্র্যাকটিক্যাল, সেটা আমরা কি করে বুঝব যে প্র্যাকটিক্যাল মানে কি? আমাদের প্র্যাকটিক্যাল বলতে কি বোঝায় বলুন তো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্র্যাকটিক্যাল? আপনি কোনো কিছুকে প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যেটা হচ্ছে বাস্তবতার সাথে আমাদের মিল আছে, হ্যাঁ। এটাকে আবার আমরা এই জিনিসটা আবার অথেন্টিসিটিতে পড়বো, যে একটা টেস্ট অথেন্টিক কখন হয়? যখন সেটা রিয়েল লাইফের সাথে ম্যাচ থাকে, যেটার যে টেস্টটার সাথে আমাদের রিয়েল লাইফের যে অকারেন্সগুলো থাকে সেগুলোর কানেকশন থাকে, সেটাকে অথেন্টিক টেস্ট বলা হয়। তো আবার প্র্যাকটিক্যালিটিটা হচ্ছে আমাদের যে একটা টেস্ট তখনই প্র্যাকটিক্যাল হয় যখন সেটার এলিমেন্টসগুলো অ্যাভেলেবল থাকে, হ্যাঁ। প্র্যাকটিক্যাল টেস্ট মানে কিন্তু ওই যে এইচএসসির প্র্যাকটিক্যাল ওইটা না, হ্যাঁ, ওই প্র্যাকটিক্যাল টেস্ট না যে হচ্ছে আগে থিওরি দিলাম তারপরে কিছুদিন ব্রেক থাকলো আবার প্র্যাকটিক্যাল, ওটা কিন্তু প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে এই যে কোনো টেস্টই প্র্যাকটিক্যাল হতে পারে। কখন প্র্যাকটিক্যাল হবে একটা টেস্ট? যখন সেই এলিমেন্টসগুলো অ্যাভেলেবল থাকবে, হ্যাঁ। সাপোজ আপনি হচ্ছে মিড টার্ম এক্সাম অথবা ধরেন এখানে এক্সাম না ধরে আপনি কোনো একটা গভর্নমেন্ট জবের এক্সাম দিতে গেছেন। তো গভর্নমেন্ট জবের এক্সামে মাঝে মধ্যে যেটা হয় প্রবলেম, যেটা আমরা দেখি যে যেই সেন্টারগুলো থাকে সেন্টারগুলো অনেক বেশি কনজেস্টেড, হ্যাঁ। এক্সেপ্ট বিসিএস পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষাগুলোতে দেখবেন খুবই সিটগুলো খুবই ন্যারো, ওগুলাতে হচ্ছে বসার প্লেসগুলো অতটা স্পেশিয়াস না, হ্যাঁ। তারপর সবচেয়ে সমস্যাটা হয় ঘড়ি নষ্ট, ফ্যান চলে, ভূতের অবস্থা। তো দেখা যায় ঘড়ির সময়ের জন্য হচ্ছে ইনভিজিলেটরকে আক্স করা লাগে। এই যে হচ্ছে এক্সাম ইকুইপমেন্টগুলো, হ্যাঁ, অ্যাভেলেবল থাকে না, তাহলে ওই টেস্টটাকে আমরা প্র্যাকটিক্যাল টেস্ট বলবো না, হ্যাঁ। যে একটা টেস্টের ইকুইপমেন্ট অ্যাভেলেবল থাকে না, অনেক সময় দেখা যায় যে স্ক্রিপ্ট অ্যাভেলেবল থাকে না অনেক এক্সামে। এটা হয় না অবশ্য, গভর্নমেন্ট জবে হয় না, তো অনেক এক্সামে দেখা যায় এক্সামে এক্সট্রা স্ক্রিপ্ট থাকে না, অথবা স্ক্রিপ্টগুলো অনেক ছোট যে সেগুলাতে লেখার জন্য এনাফ স্পেস থাকে না, হ্যাঁ। তারপর হচ্ছে অনেক সময় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের ল্যাকিংস থাকতে পারে, তো সেগুলোর জন্য হ্যাঁ কোশ্চেন অ্যাভেলেবল থাকে, কোশ্চেন অ্যাভেলেবল আবার আসে না, কোশ্চেন তো চলে আসে, লেটে আসে, হ্যাঁ। এখন ধরে নেন প্র্যাকটিক্যাল, এখন কি করবেন? আচ্ছা, তো এই যা যা বলতেছি সবই আমার স্লাইডে আছে, হ্যাঁ। কই ইকুইপমেন্টসগুলো কই? এই যে অল ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্টস শুড বি রেডি, হ্যাঁ। তাহলে হচ্ছে আমার একটা টেস্ট প্র্যাকটিক্যাল হবে। কখন হবে? যখন সবগুলা ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল থাকবে এবং আমার নেসেসারি যে আইটেমসগুলো দরকার, ইনক্লুডিং ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে এনাফ এই যে লাইট থাকতে হবে, এই সবগুলোই আমার ম্যাটেরিয়ালসের মধ্যে ইনক্লুডেড। তারপর হচ্ছে একটা টেস্টের যে কস্ট, প্রাইস, হ্যাঁ, এই প্রাইসটা খুব বেশি এক্সেসিভ হওয়া যাবে না, খুব বেশি হাই হওয়া যাবে না, হ্যাঁ। যেমন একটা হ্যাঁ অ্যাফোর্ডেবল হতে হবে। এখন অনেক সময় এটা বলা যে আমরা যে ইন্টারন্যাশনাল টেস্টগুলো দিই ওগুলোর টেস্ট তো অনেক হাই, তাহলে তো ওগুলো প্র্যাকটিক্যাল না, হ্যাঁ। এই যে যেমন হচ্ছে আমরা আইএলস দিতেছি, জিআরই, এগুলো কিন্তু সবই মোটামুটি হচ্ছে $200-300 করে একটা টেস্টের প্রাইস, হ্যাঁ, যেটা বাংলা টাকায় করলে হয় 25,000। আবার আইএলসের ফিও কিন্তু বাড়ছে, 25,000 হয়ে গেছে, সেটা এই এক মাস আগেই ছিল 22.5, এখন সেটা 25 হয়ে গেছে। এই যে টেস্টের প্রাইসগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো এই যে একটা প্র্যাকটিক্যালিটি নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন থাকে যে এই টেস্টগুলো সবাই অ্যাফোর্ড করতে পারে না, হ্যাঁ। তো এই দেখা যায় একটা টেস্টের যখন প্রাইস অনেক বেশি এক্সেস হয়, ওই প্রাইসের কথাটা কই, এই যে আ টেস্ট দ্যাট ইজ প্রহিবিটিভলি এক্সপেন্সিভ ইজ ইমপ্র্যাকটিক্যাল, হ্যাঁ। তো একটা টেস্ট যখন খুবই এক্সেসিভ, খুবই
কস্টলি হয়, সেটা হচ্ছে সবাই অ্যাফোর্ড করতে পারে না, সেটাকে আবার বলা যায় না, আমরা সেটাকে প্র্যাকটিক্যাল টেস্ট বলতে পারবো না। আবার অনেকে বলে কি যে যারা হচ্ছে আইএলটিএস দিতেছে, এই যে যারা ইন্টারন্যাশনাল টেস্টগুলো দিতেছে, হ্যাঁ, আইএলটিএস থেকে শুরু করে পিটিই, জিআরই সবগুলাই, হ্যাঁ, তো অনেকে আবার তারা ক্লেম করে যে হ্যাঁ যারা এই পরীক্ষাগুলো দেয় তারা তো বড়, তাদের তো টাকার অভাব নেই, তারা তো অনেক রিচ পারসন, তারা তো হচ্ছে অ্যাফোর্ডেবল পারসন, হ্যাঁ, এই টেস্টের প্রাইসগুলো তারা ইজিলি অ্যাফোর্ড করতে পারে। এই নিয়ে একটা ডিবেট ক্রিয়েট হয়, অনেকে বলে যে এত বেশি প্রাইস কেন, হ্যাঁ, এটা তো দেখা যায় ফরেন কান্ট্রির জন্য তাদের জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, তো অনেক সময় আছে না, অনেক টেস্টের দেখবেন যে এই সবগুলোই কিন্তু লাগবে, আমি যা বলতেছি সবই এক্সপ্লেন করতেছি এখান থেকে, হ্যাঁ, এখান থেকে বলে দিচ্ছে যাতে আপনারা জিনিসটা মনে হয়। কোন দুইটা পয়েন্ট বললাম বলেন তো, কোন দুইটা পয়েন্ট বললাম? প্রাইসটা বললাম, কস্টের জিনিসটা বললাম, আর প্রথমে যেটা বলছি ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, হ্যাঁ, আর এখন হচ্ছে বলবো মার্কিং ক্রাইটেরিয়া অর ইভ্যালুয়েশন প্রসিডিওর। তো ইভ্যালুয়েশন প্রসিডিওর যখন একটা টেস্টের ট্রান্সপারেন্ট থাকে না, হ্যাঁ, যেমন আপনি একটা পরীক্ষা দিতে গেছেন, মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া নাই, আপনি কিভাবে বুঝবেন যে কোন কোয়েশ্চেনের জন্য কত মার্ক দেওয়া আছে? হ্যাঁ, সাপোজ আমি একটা কোশ্চেন করলাম, হ্যাঁ, তো সেখানে কোশ্চেনে বলে দিলাম না যে 30 মার্কের পরীক্ষা না 40 মার্কের পরীক্ষা, তো আপনি কি বুঝবেন এটা কত মার্কের পরীক্ষা? আবার হচ্ছে দিয়ে দিলাম 40 মার্কের পরীক্ষা, দেখা গেল কোন কোশ্চেনে কত মার্কস, কোন কোশ্চেনটা কত মার্ক ক্যারি করতেছে, এটা আমি ওখানে স্পেসিফিক করে দিলাম না, তাহলে কিন্তু এই টেস্টটা প্র্যাকটিক্যাল না, দিস ইজ অ্যান ইমপ্র্যাকটিক্যাল টেস্ট, কারণ এখানকার ক্রাইটেরিয়াটাই আমার ক্লিয়ার না। তা আমি কী করে এক্সাম দিব, আমি কি করে লেখা শুরু করব যদি আমার মার্কিং ক্রাইটেরিয়াটাই আমার কাছে ক্লিয়ার না থাকে? আমার যে পরীক্ষাটা দিব এখানে আমি আমার টার্গেট কত, একটা টার্গেট থাকে না যে আমি আউট অফ 40 হচ্ছে আমি 35 অ্যান্সার করব, তো এটা যদি আমার টার্গেট না থাকে তাহলে কিন্তু এক্সামে ভালো করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তাহলে হচ্ছে evaluation criteria is not clear. When the criteria is not clear, this test is impractical. Okay? আচ্ছা, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো অনেক টেস্ট আছে, দেখবেন যে হয়তো এরকম টেস্ট আমাদের এখানে এখনও নাই, তো দেখা যাচ্ছে যে অনেক টেস্ট আছে যেগুলো একটা টেস্টের টাইম নেয় হচ্ছে 7 আওয়ার্স 8 আওয়ার্স একটা টেস্টে। তো দেখা যাচ্ছে যে এরকম টেস্টটা হলে কি হয় যে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা ফ্যাটিক চলে আসে, যে একটা টেস্ট হচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা ধরে, হ্যাঁ, মাঝখানে কোনো ব্রেক নাই, মাঝখানে হচ্ছে কোনো মাঝখানে হচ্ছে আমার কোনো ইয়া নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার টেস্টটা ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো এটা গেল। তাহলে কি বললাম, টাইম ম্যানেজমেন্টটা প্রপার না, যে আমার একটা টেস্ট যে এই ফিক্সড টাইমের মধ্যে শেষ করতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা হলে 1 আওয়ার 2 আওয়ার্স হলে কিন্তু সেটা একটা যে শরীরের ওপর একটা ইয়া করা যায় যে হ্যাঁ আমার 1 আওয়ার 2 আওয়ার্স হলে একটা মেনটেন করা যায়, কিন্তু একটা টেস্ট যদি 10 আওয়ার্স হয় তাহলে কিন্তু সেই টেস্টটার প্র্যাকটিক্যালিটি থাকে না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে দেখেন কস্টের কথাটা 2 বার আছে, টেস্ট এক্সপেন্সিভ, তারপর হচ্ছে কস্ট শুড বি উইদিন বাজেটেড লিমিটস, স্কোরিং ইভ্যালুয়েশন সিস্টেম শুড বি ফিজিবল ইন দ্য টিচার্স টাইম ফ্রেম। আচ্ছা, আর তারপর হচ্ছে যেমন এক্সামের আগে হচ্ছে আমি আপনাদের ব্রিফ করি না যে হচ্ছে এক্সাম কত মার্কের হবে। হ্যাঁ, সাজেশন দেওয়াটা না, সাজেশন জিনিসটা টোটালি সেপারেট। আবার সাজেশন ছাড়া মনে করেন যে সাজেশন নাই টেস্ট ইনভ্যালিড, এটা আবার এটা হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া দেওয়া, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, তারপরে টেস্টের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে হ্যাঁ আইডিয়া দেওয়া যে হ্যাঁ এই টেস্টটা হচ্ছে আপনাদের 2 আওয়ার্স হবে, এই টেস্টটার ডেট হচ্ছে এটা, টাইম হচ্ছে এটা, এগুলো হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস, এগুলো আমি আগে জানাই দিলাম। হ্যাঁ, এখন সাপোজ আপনাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে পরশুদিন, আমি আপনাকে হচ্ছে আজকে হ্যাঁ
আজকে রাতে আপনাকে রুটিন দিলাম, অথবা আপনার ফাইনাল এক্সাম কালকে, আমি আপনাকে আজকে রাতে রুটিন দিলাম, অথবা আজকে রাতে আমি আপনাকে সিলেবাসটা জানালাম, তাহলে হচ্ছে এই জিনিসটা কি, এই টেস্টটা কি প্র্যাকটিক্যাল হবে? দিস টেস্ট উইল নট বি আ প্র্যাকটিক্যাল টেস্ট। ওকে, তাহলে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস শুড ক্লিয়ারলি বি এস্টাবলিশড বিফোর দ্য টেস্ট, মানে একটা টেস্টের আগেই সেটা হচ্ছে এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। না 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 না, এটা তো আমি বলেই দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তো আরেকটা জিনিস আসে, যেমন হচ্ছে স্টুডেন্টদের ইয়াটা বললাম, তারপরে অনেক টেস্ট আছে যেগুলো হচ্ছে সাপোজ স্টুডেন্টদের জন্য হচ্ছে খুবই ইজি এক্সামটা দেওয়া। সাপোজ স্টুডেন্টদের টাইম দেওয়া হচ্ছে 1 hour 30 minutes অথবা 2 hours। হ্যাঁ, স্টুডেন্টরা এই টাইমে শেষ করলো, কিন্তু দেখা যাচ্ছে কি যে ইভ্যালুয়েশন, মানে আমরা যে খাতা দেখি এটাতে ইভ্যালুয়েশন বল, ইভ্যালুয়েশন প্রসেসটা হচ্ছে এত বেশি টাফ আর এত বেশি ক্রিটিক্যাল, দেখা যাচ্ছে যে একটা টিচারের জন্য অনেক টাইম লাগতেছে সেই খাতাটা ইভ্যালুয়েট করতে। হ্যাঁ, অনেক বেশি দেখা যাচ্ছে যে এই গ্রেড সাবমিশন থেকে শুরু করে এই একটা খুবই একটা হেক্টিক প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে ওই প্রসেসটাও কিন্তু আমাদের, ওই টেস্টটা হচ্ছে আমাদের ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, তারপর লাস্ট ওয়ান ইজ সাপোজ এটা হচ্ছে যেসব টেস্টে কম্পিউটার লাগে, যেমন এখন কিন্তু আইএলসও কম্পিউটার ডেলিভার্ড হয়, জানেন তো। হ্যাঁ, আইএলস আগে হচ্ছে পেপার হতো, এখন কম্পিউটার ডেলিভার্ড আইএলস হয়। সাপোজ হচ্ছে আপনি কম্পিউটার ডেলিভার একটা টেস্ট দিবেন, বাট আপনি বাসায় প্র্যাকটিস করছেন কম্পিউটার দিয়ে, বাসায় হচ্ছে সেই কম্পিউটারের সব প্রসেস জেনে গেছেন, বাট আপনার যে টেস্ট সেন্টার অথবা যে সেন্টারে হচ্ছে কম্পিউটার অ্যাভেলেবল সেটা হচ্ছে আপনার বাসা থেকে অনেক দূরে। হ্যাঁ, তো সে দেখা গেল সেখানে যাওয়ার জন্য হচ্ছে রোডসগুলো, ট্রান্সপোর্টেশন ইজিলি অ্যাভেলেবল না। হ্যাঁ, রোড কন্ডিশনও হচ্ছে খুব খারাপ। তো এই সিচুয়েশনগুলো হলে কি হয়, ওই টেস্টটাকে আমরা প্র্যাকটিক্যাল বলতে পারবো না। হ্যাঁ, তাহলে হচ্ছে কি কি গেল বলেন তো? সবই দেওয়া আছে। হ্যাঁ, এখানে আবার বইটা কালেক্ট করলেও বইয়ের মধ্যেও পাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, এখানে হচ্ছে সবাই 11 ব্যাচ তারিখ দিয়ে নামটা লেখেন। হ্যাঁ, 11 ব্যাচ, 10 ব্যাচের তারপরের পেজে 11 ব্যাচ লেখেন আগে, তারপর হ্যাঁ স্কোরিং ইভ্যালুয়েশন প্রসিডিউর দ্যাট ইজ স্পেসিফিক অ্যান্ড টাইম এফিশিয়েন্ট, মানে হচ্ছে ওই যে বললাম আমি যদি এক্সামের ইয়ার মধ্যে যদি বলে না দিই যে একটা কোশ্চেন কত মার্কস ক্যারি করতেছে, তাহলে হচ্ছে সেই টেস্টটা প্র্যাকটিক্যাল হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটা পড়লাম, তো বাকি আছে হচ্ছে আরও ভ্যালিডিটি, রিলায়েবিলিটি। হ্যাঁ, এটার মধ্যেও কিছু সাব ডিভিশন আছে, যে একটা টেস্ট রিলায়েবল হয় কি করে, একটা টেস্ট ভ্যালিড হয় কি করে। হ্যাঁ, তো এইগুলো আমরা কি পড়ছি, এই যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, এগুলো আমরা কি কোনো সময় ভাবছি যে টেস্টের ক্ষেত্রেও আছে। আমরা কিন্তু রিলায়েবিলিটা মনে করি একটা মানুষ রিলায়েবল হয়, আনরিলায়েবল হয়, বাট একটা টেস্টের মধ্যেও কিন্তু রিলায়েবিলিটি আছে। হ্যাঁ, একটা টেস্টের মধ্যেও ভ্যালিডিটি আছে। তারপরে পড়ছিলাম না স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সোশিয়াল লিঙ্গুইস্টিক্সে ল্যাঙ্গুয়েজ কীভাবে স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, তো এই সব কিছু রিলায়েবিলিটি পড়বো। তারপর হচ্ছে হ্যাঁ ইয়ার কিছু টাইপস আছে, কিছু ডিভিশন আছে, এগুলা ভ্যালিডিটি পড়বো। হ্যাঁ, অথেন্টিসিটি, ওয়াশব্যাক। হ্যাঁ, আচ্ছা, ডাইরেক্ট টেস্টিং, ইনডাইরেক্ট টেস্টিং, ডিসক্রিট, নর্ম রেফারেন্স। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ভ্যালিডিটি নিয়ে একটু আইডিয়া দিই, তাহলে আমার প্র্যাকটিক্যালিটি গেল। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ভ্যালিডিটি। আচ্ছা আচ্ছা, রিলায়েবিলিটি। হ্যাঁ হ্যাঁ, রিলায়েবিলিটি কী জিনিস আমি ডেফিনেশনটা দিই। এটার ইয়াগুলো আরও যে ক্রাইটেরিয়া আছে ওগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে শিওর আমাদের 4টা ক্লাস, আর না আজকে বাদে আরও 4টা ক্লাস। ঠিক আছে, আমি তাহলে সেভাবেই আগাবো যাতে আমরা একটা শেষ করতে পারি।
আচ্ছা, তাহলে হচ্ছে রিলায়েবিলিটি কি? এই সাইলেন্ট, যার নাম লেখা হয়ে যাবে পাস করে দেন শিটটা। আচ্ছা, তারপর রিলায়েবিলিটি কি? যখন একটা টেস্ট কনসিস্টেন্ট হয়, হ্যাঁ, যেমন একটা টেস্টের রিলায়েবিলিটি টেস্ট ইজ কনসিস্টেন্ট ডিপেন্ডেবল। রিলায়েবিলিটি রেফার্স টু কনসিস্টেন্সি ডিপেন্ডেবিলিটি, সেম টেস্ট ডেলিভার টু সেম স্টুডেন্ট অ্যাক্রস টাইম অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট ইয়েল্ড সেম রেজাল্ট। মানে হচ্ছে আমি আপনাকে আজকে একটা টেস্টে বসালাম, আপনি আজকে একটা টেস্ট দিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে এই সেম টেস্টটাই, মানে হচ্ছে সাপোজ আজকে আপনি একটা কুইজ দিলেন, হ্যাঁ, এই সেম কোশ্চেনেই সেম টাইমেই সেম টাইম লিমিটেশনের মধ্যে আমি আপনাকে বললাম যে 1 উইক পরেই আবার টেস্টটা দেন, তাহলে কিন্তু দেখবেন একটা ডিফারেন্স কিন্তু থাকবে। কারণ আপনি আজকে যে প্রিপারেশন নিয়ে এক্সাম দিচ্ছেন, দেখা গেল নেক্সট উইকে আপনার সেই প্রিপারেশনটা নাও থাকতে পারে, নেক্সট উইকে আপনার মধ্যে কোনো ডিপ্রেশন চলে আসতে পারে, আপনার মেমোরির লস হতে পারে, হ্যাঁ। সাপোজ আপনি আজকে অনেক বেশি ভালো প্রিপারেশন নিয়েছেন, নেক্সট উইকে আপনি সেভাবে পড়ার সময় পেলেন না, তো আজকে যে আপনার রেজাল্টটা আসবে নেক্সট উইকে কিন্তু সেম রেজাল্টটা আসবে না। যদি সেম রেজাল্ট আসে সেটাকে বলা হচ্ছে রিলায়েবল টেস্ট। তাহলে কি বলা হলো? যদি রেজাল্ট সেম আসে তাহলে কিন্তু সেটাকে বলা হচ্ছে রিলায়েবল টেস্ট, হ্যাঁ। আপনি আজকে একটা পরীক্ষা দিলেন, নেক্সট উইকে আবার সেই এক্সামটাই আবার দিলেন, রেজাল্ট সেম আসলো, তাহলে হচ্ছে সেটাকে বলা রিলায়েবল টেস্ট। যদি না আসে তাহলে বলা হবে আনরিলায়েবল, মানে সেই টেস্টটার রিলায়েবিলিটি নাই। তো এরকম কিছু রিলায়েবিলিটি ফ্যাক্টরস আছে যে টেস্টের রেজাল্টগুলো সেম কেন আসে না, হ্যাঁ। এটা হতে পারে স্টুডেন্ট রিলেটেড রিলায়েবিলিটি। স্টুডেন্ট রিলেটেড কি? যেমন হচ্ছে আপনার সমস্যা থাকতে পারে, আপনার ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, জবের কোনো প্রেশার থাকতে পারে, ফ্যামিলি কোনো ইভেন্ট থাকতে পারে, হ্যাঁ, আপনি সিকনেস হতে পারে, আপনার হতে পারে, আপনার ডিপ্রেশনের কারণে হতে পারে, কোনো একটা কারণে আপনার রেজাল্ট সেম আসলো না, তো সেটাকে বলা হচ্ছে স্টুডেন্টস রিলেটেড রিলায়েবিলিটি, হ্যাঁ। তো স্টুডেন্টস রিলেটেড রিলায়েবিলিটিটা কি? যেটা স্টুডেন্টদের কারণে একটা টেস্ট রিলায়েবল হয় না, মানে রিলায়েবিলিটিটাকে রিলায়েবল কিছু ফ্যাক্টরস আছে, এই যে দেখেন কিছু ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিলায়েবিলিটি, আর মানে এই রিলায়েবিলিটিটাকে অ্যাফেক্ট করতেছে যে ফ্যাক্টরসগুলো, সেটাকে বলা হচ্ছে আমার রিলায়েবিলিটি ফ্যাক্টরস। এটা হচ্ছে 4টা। স্টুডেন্ট রিলেটেড একটা, তারপর হচ্ছে রেটার রিলেটেড, মানে আমরা টিচার রিলেটেড। তো একটা টিচার যখন আজকে একটা খাতা দেখলো, সেম খাতাটাই যখন আবার সে 1 উইক পরে দেখবে, তার রেজাল্ট কি সেম আসবে? সেম আসবে না। দেখা যাবে আজকে সে একটা মুড নিয়ে খাতা দেখছে, আবার পরের উইকে সে আরেকটা মুড নিয়ে খাতা দেখছে। তাহলে এই যে একটা ফ্যাক্টরস, এটাকে বলা হচ্ছে রিলায়েবল, এটা হচ্ছে বলা হচ্ছে রেটার রিলেটেড রিলায়েবিলিটি। আবার সেম খাতায় আমি দেখলাম, আমার আরেকজন টিচার সেই খাতাটাই আবার দেখলো, যেমন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অথবা টেস্টিং ইভ্যালুয়েশনের কুইজের স্ক্রিপ্ট আমি দেখলাম, আমার টিচার অথবা আমার কলিগ উনি আবার দেখলো, তাহলে দুজনের মার্কিং কিন্তু সেম হবে। এটাকে বলা হচ্ছে ইন্টার রেটার রিলায়েবিলিটি। আমি দেখলাম 2টা সময়, সেটাকে বলা হচ্ছে ইন্টার রেটার, হ্যাঁ। এরকম কিছু আমরা জিনিস আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, হ্যাঁ, ঠিক আছে, ওকে, অফ করে